ছায়া, এই বিষয়টির সাথে আমরা সকলেই কম বেশি ওয়াকিবহল। কিন্তু ছায়ারা কি ভয়ঙ্কর হতে পারে? আপনি যদি আপনার পরিবর্তে অন্য কারুর ছায়াকে প্রতীয়মান হতে দেখেন, কিংবা একের পরিবর্তে একাধিক ছায়া যদি আপনাকে ঘিরে ফেলে, তখন কি সেটি আরও ভয়াবহ আকার ধারণ করবে না? আমাদের আজকের পরিবেশনাটি তেমনই একটি বিতর্কিত কাহিনীকে ঘিরেই। কলমে রয়েছেন প্রখ্যাত অলৌকিক গল্পের লেখিকা সঞ্চারী ভট্টাচার্য। সঞ্চারী ভট্টাচার্যের জন্ম 1990 সালে কলকাতায়। তিনি মধ্যম গ্রামের বাসিন্দা। 2019 সাল থেকে লেখালেখির জীবনে অনুপ্রবেশ ঘটেছিল। এরপরে 2020 বইমেলায় প্রকাশিত হয়েছিল মেহেরুন্নিসা গল্পের বইটি। তারপরে 2021 বইমেলায় বসাক বুক স্টোর প্রাইভেট লিমিটেড থেকে প্রকাশ পেয়েছিল কর্ণিকার ল্যাপটপ বইটি। এরপরে 2022 কলকাতা বইমেলায় প্রকাশিত হয়েছে শঙ্কা অভিশঙ্কা বইটি। প্রতিলিপিতেও তিনি একজন জনপ্রিয় লেখিকা। মূলত প্যারানর্মাল ও অলৌকিক সাহিত্যের উপরেই তিনি লিখতে সবিশেষ পছন্দ করেন। প্রতিলিপিতে তার বর্তমান পাঠক সংখ্যা প্রায় 5.5 লক্ষেরও বেশি। তাঁরই কলমে আজ প্রদর্শিত হতে চলেছে জুংলাতঙ্ক গল্পটি। শুরু করতে চলেছি সাম্ভাবী প্রোডাকশনসের আজকের নিবেদন, লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের জুংলাতঙ্ক গল্পটি। জীবনটায় তখন পরিবর্তনের ঢেউ এসে হাজির হয়েছিল অর্ণবের। ফেসবুকের একটি সামান্য ব্লগের লেখালেখি দিয়ে জীবনটা শুরু হলেও কবে যে মহান ঈশ্বরের আশীর্বাদী হাতটা মাথার উপরে এসে পড়েছিল তা জানা নেই। ফটো তোলার শখটা বরাবরই তাকে টেনেছিল। ব্লগে নানান জায়গার ফটো আপলোডের মধ্যে দিয়ে বেশ ভালোই ফ্যান ফলোয়িং তৈরি করে ফেলেছিল অর্ণব। কিন্তু সামান্য 6 মাসের ব্যবধানেই যে একটি মাল্টি ন্যাশনাল ফটোগ্রাফি কোম্পানি থেকে ডাক আসবে তা তার কল্পনাতেও আসেনি। আমেরিকান ফার্ম, জয়েন্ট ভেঞ্চারে ব্যবসা, বিভিন্ন ওয়ার্ল্ড ক্লাস এজেন্সিগুলির সাথে একচেটিয়া ব্যবসা করে কোম্পানিটি খুব অল্প সময়ের মধ্যেই বিশ্বে একটি উপযুক্ত জায়গায় নিজেকে পৌঁছে দিতে পেরেছিল। আমার বা আপনার ভাবার বাইরেও কিছু উন্নতি থেকেই যায়, সবটা কি আর আলোয় আসে? গোপনেই এমন অনেক উন্নতি ও অবনতির মাপকাঠি তৈরি করেই মানুষকে এগিয়ে যেতে হয়। পার্থক্যটা শুধু থাকে পরিসর আর সময়ের, যদিও অনেকেই আবার ভাগ্যেরও দোহাই দিয়ে থাকেন। অর্ণবের জীবনে ভাগ্য এতদিন তার জন্য জীবনদায়ী ঔষধ হিসাবে কাজ না করলেও পরিসর এবং সময়ের প্রসঙ্গটা বরাবরই এক ধাপ এগিয়েই থেকেছে। চেষ্টার দ্বারা সব কিছুই পাওয়া সম্ভব, এমন ধারণাটাই তাকে জীবনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছিল। তার সৃষ্টি শুধুমাত্র ক্যামেরার ফ্রেমে বন্দী হয়েছিল না, তা বহু মানুষের কাছে অনুপ্রেরণার বিষয়বস্তু হয়েও দাঁড়িয়েছিল। তাই সেই চেষ্টারই বাস্তব প্রতিফলন ছিল আমেরিকান এজেন্সির সাথে কাজ করাটা। 1996 সালের ডিসেম্বর মাস, কনকনে ঠান্ডা। কলকাতা শহর বরফের চাদরে ঢাকা না পড়লেও হালকা জামাকাপড় পরে ঘুরে বেড়ানোর পরিমণ্ডল ছিল না। জেমস লং সরণির অফিসে ডাক পড়ল অর্ণবের। বাড়িতে বৃদ্ধা মা আর স্ত্রী। মায়ের যথেষ্ট বয়স হয়েছিল। 5 বছরের সংসার জীবনে সন্তানের মুখ দেখার সৌভাগ্য হয়েছিল না অর্ণবের। আসলে স্ত্রীর মতের বিরুদ্ধে গিয়েই এক প্রকার কর্মজীবনের প্রতি অধিক গুরুত্ব আরোপ করতে চেয়েছিল অর্ণব। অবশ্য বিয়েটা করতে হয়েছিল মায়ের ধমকানিতেই। নিজের ইচ্ছের সাথে মায়ের ইচ্ছে মেলেনি। জীবনে ভালোবাসার অভাব ছিল বললে ভুল হবে। প্রেসিডেন্সিতে পড়বার সময় আলেয়ার সাথে দেখা হয়েছিল। দুজনেই ইংলিশ অনার্সের স্টুডেন্ট হওয়ায় রোজকার দেখা হওয়া আর গল্প করার আমেজটা ধীরে ধীরে বিষয়টিকে প্রেমের গণ্ডি পেরোতে আরও সহায়তা করেছিল। অর্ণবের বাবার ইচ্ছে ছিল ওই মেয়েটিকেই মুখার্জি বাড়ির বউ করে আনার, কিন্তু অর্ণবের মা বেঁকে বসায় কাজটি আর কোনো প্রাসঙ্গিকতাই পায়নি। মেয়েটির এমন দুর্গতির কারণ ছিল কায়স্থ হওয়া।
ব্রাহ্মণের মেয়ে ছাড়া মুখার্জি বাড়ির গণ্ডি পেরোনোর অধিকার আর কারুর নেই বলেই তিনি মনে করতেন। ছেলের মনের অবস্থা সংকটজনক হলেও মায়ের কথাই মেনে নিতে হয়েছিল অর্ণবকে। বাঙালি পরিবারগুলোতে এমন অন্যায় আবদার লেগেই থাকে। ছেলে বা মেয়ের আনন্দের থেকেও বড় হয়ে ওঠে জাতপাতের তারতম্য, অর্থের তথা বৈষয়িক বিচারধারার পার্থক্য, আর তারই বলি হতে হয় অর্ণব আর আলেয়াদের। মা, বাবা আর স্ত্রী নীলাকে ঘিরেই ছোট্ট সংসারটা রক্ষা করে আসতে হচ্ছিল অর্ণবকে। কিন্তু মন থেকে আলেয়ার জায়গাটা দখল করার বিষয়টি তখনও নীলার কাছেই অনতিক্রম্যই ছিল। এজেন্সির খবরটা কানে আসতেই একগাল হাসি নিয়ে মায়ের সামনে এসে দাঁড়ালেন অর্ণব। মায়ের মুখে হাসি ছিল না। ছেলের অবস্থার উন্নতি হচ্ছিল না দেখে মা কোনো দিনই খুব একটা খুশি ছিলেন না। এছাড়া নীলার সাথে যে তার ছেলের সম্পর্ক খুব একটা সাবলীল নয়, সেই বিষয়টিও তার কাছে খুব একটা গ্রহণযোগ্য ছিল না। তবুও এত বড় খুশির খবরটা নিজের মাকে না দিয়ে পারলেন না অর্ণব। মা, একটা ভালো খবর আছে। মায়ের দিকে আনন্দের দৃষ্টিতে তাকালেন অর্ণব। তা কি এমন হলো যে এত উত্তেজিত হয়ে উঠেছ তুমি? মায়ের মুখে আনন্দের হাসি নজরে পড়ল না অর্ণবের। তবুও খুশির খবরটা দিয়েই ফেললেন তিনি। আমার একটা আমেরিকান ফটোগ্রাফি এজেন্সি থেকে ডাক এসেছে মা। খুব ভালো স্যালারি, আর তার থেকেও বড় কথা, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ফটো তুলতে পারবো, যেটা আমার একটা অন্যতম শখ ছিল বলতে পারো। এখানকার এজেন্সিগুলো তো শুধু শহরের মধ্যেই কাজ করতে পছন্দ করে, কিন্তু এরা ভারতের বাইরেও কাজে পাঠাবে, তাই আর কি। কথাটা বলার পরেই কিছুটা থমকে গেলেন অর্ণব। মায়ের মলিন চেহারাখানা তার মনের মধ্যে এক আজব ভয়ের বিকাশ ঘটিয়েছিল। কিছুক্ষণ বাদে পরিস্থিতিটা সামান্যতম হলেও বদলালো। বেশ, যখন করতে চাও তখন করো, কিন্তু বৌমার কি হবে? সে কি বাড়িতে একা থাকবে নাকি? মায়ের কথাটা একটু খারাপ লাগলেও নিজের মনের কথাটা বলতে সেদিন বাধ্য হয়েছিলেন তিনি। কিছু করার নেই মা, আমার তো আর একটা শহরে বসে কাজ করলে চলবে না। দিকবিদিকে ঘুরে বেড়াতে হবে। সেখানে তোমার বৌমাকে নিয়ে যাওয়াটাও একটা ঝুঁকির বিষয়। কাজেই ও তোমাদের কাছেই থাক। এখানে থাকলে তার নিজেকে একা মনে হবে না। এমনিতেই আমার সঙ্গ তার খুব একটা প্রিয় নয়। অর্ণবের কথাটা শুনতে খুব একটা ভালো না লাগলেও তার মা মেনে নিলেন। পরিস্থিতির চাপ সহ্য করবার মতো অবস্থা তাদের সম্পর্কে ছিল না। নিজেদের মধ্যে দূরত্বটা ক্রমাগতভাবে বেড়েই চলেছিল। সময়ের উপরে ছেড়ে দেওয়াই ছিল একমাত্র অভিমত। ঘাড় নেড়ে সায় দিলেন রীতা দেবী। হাতে সময় খুব কম থাকায় সব তড়িঘড়ি করেই সেরে ফেলতে হলো অর্ণবকে। বড় সাহেবের সাথে দেখা করার পরেই অদ্ভুত এক প্রস্তাব কানে এলো। আমরা চাই এমন কিছু ছবি যা প্রকৃতিকে আরো সুন্দরভাবে মানুষের সামনে তুলে ধরতে পারে, এমন কিছু যা আগে কখনো দেখা যায়নি। জংলা নামের একটি গ্রাম আছে, পুরুলিয়ার একেবারে অন্তিম প্রান্তে অবস্থিত একটি প্রত্যন্ত গ্রাম। সাধারণ মানুষের মনের মধ্যে জড়ো হওয়া কিছু কুসংস্কারের জন্য ওই গ্রামটিতে শহরের লোকেরা তেমনভাবে কেউ ঘেঁষতেই চায় না। অতিপ্রাকৃত কিছু ঘটনার পরিচয় গ্রামের প্রায় সর্বত্রই পাওয়া গেছে। অন্যান্য এজেন্সির লোকেরাও ওখানে যাবার জন্য খুব একটা আগ্রহ দেখাননি, কিন্তু ওই পরিমণ্ডলেই সব থেকে ভালো কাজ করা যাবে, এমনকি অসাধারণ কাজের অনুসন্ধানও পেতে পারো তুমি। যদি ইচ্ছে না হয় তাহলে যেও না, আমরা না হয় তোমাকে অন্য কোনো জায়গাতে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। বড় সাহেবের কথাটা শেষ হতেই তার দিকে চোখটা ঘোরালেন অর্ণব। ছবি তোলাটা আমার জীবনে শুধুমাত্র পেশা নয়, প্যাশনও বটে। কাজেই জুংলাই হবে আমার প্রথম অন্বেষণ। ভয়কে জয় করার তাগিদ নিয়েই এতগুলো বছর এক নাগাড়ে চেষ্টা করে চলেছি। কাজেই এটা হাতছাড়া করে দেওয়ার অর্থ নিজের ইচ্ছের সাথে কম্প্রোমাইজ করা। আর আপনি কি না একজন স্বপ্নদর্শীকে কম্প্রোমাইজ করতে বলছেন?
কখনোই নয়। আমি যাব স্যার, আর আপনার এই দীর্ঘদিনের অন্বেষণকেও সমাপ্ত করব। আমার চেয়েও আমি আমার ক্যামেরাকে বেশি বিশ্বাস করি। আপনারও নিশ্চয়ই আমার উপরে বিশ্বাস আছে। বড়বাবু মুখে মৃদু হাসি নিয়ে বললেন, তোমার উপরে বিশ্বাস না থাকলে এতগুলো কথাই বলতাম না অর্ণব। বিশ্বাস আছে বলেই বলেছি। তবে বি কেয়ারফুল। এতগুলো লোক কিন্তু মিথ্যে কথা বলতে পারে না, এটা মনে রেখো। বড়বাবুর কথাগুলি মন দিয়ে শোনার পর অর্ণব প্রত্যুত্তরে বললেন, বেশ, তাই হবে। তবে আমার পরিবারকে একটু দেখবেন স্যার। বাবার রিটায়ারমেন্টের পরে আমি তাদের একমাত্র ভরসা। যদি কিছু হয়ে যায়। বড়বাবু অর্ণবের কাঁধে হাত রেখে বললেন, যাদের তোমার মতো বিচক্ষণ ছেলে রয়েছে তাদের কোনো দিনও বিপদ হতেই পারে না। তবে নিজের খেয়াল রেখো, কারণ পরিস্থিতি খুব একটা ভালো নয়। তারপর ওই অঞ্চলের সমস্ত অদ্ভুত অদ্ভুত ঘটনা কানে এসেছিল। সবটা নিয়েই বড্ড ঘেঁটে রয়েছি। এরই মধ্যে আবার আমেরিকায় যেতে হবে আমায়। অন্যান্য প্রজেক্টের কাজগুলো এখন আমাকেই সামলাতে হয়। পদোন্নতির এই এক বিপদ, হলেও জ্বালা, না হলেও। পরশু আমি বেরিয়ে যাচ্ছি। তুমি যখন জুংলা যাওয়ার সিদ্ধান্ত নিয়েই ফেলেছ, তখন আর কথা বাড়ালাম না। আজকেই সমস্ত এগ্রিমেন্ট সই করে দিও। সবই রেডি করা আছে, শুধু একবার চোখের দেখা দেখে নিও, তাহলেই হবে। আর তেমন কিছুই নেই। বড় সাহেবকে বিদায় জানিয়ে অফিস রুমের দিকে অগ্রসর হলেন অর্ণব। অনেকগুলো কাজের দায়িত্ব আমার উপরে দিয়ে কি সুন্দর কেটে পড়লেন বড় সাহেব। অথচ আমার উপরে বিপদ আসতে পারে জেনেও কোনো প্রোটেকশনের ব্যবস্থা করে গেলেন না। যাক, আমারও তো ঝুঁকি নিতে বেশ ভালোই লাগে, অসুবিধা কিছুই নেই। সবটাই নিজে সামলে নিতে পারবো। কিন্তু মাকে কথাগুলি এই মুহূর্তে বলতে চায় না, বললেই বিপদ। এমনিতেই ভীষণ কুসংস্কারী মন, এইসব শুনলেই আর বাড়ির বাইরে পা বাড়াতে দেবে না। তারপরে নীলার ওই হাঁড়ির মতো মুখটা সারা দিন ধরে দেখে যেতে হবে। না বাবা, তার চেয়ে এই জুংলায় যাওয়া ঢের ভালো। অন্তত মনের সুখে কয়েক ডজন ছবি তো তুলতে পারবো। কথাগুলো বলেই অফিস রুমে প্রবেশ করলেন অর্ণব। কাঁচা পাকা দাড়ি নিয়ে বসেছিলেন দুই ভদ্রলোক। ওকে দেখা মাত্রই তারা নড়ে চড়ে বসলেন। কি ব্যাপার অর্ণব বাবু, শুনলাম দূরের দেশে পাড়ি দিচ্ছেন। তাই এবার বুঝি আপনাকে ভিকটিম বানাতে চাইছেন মিস্টার ভাদুরী? অর্ণবের কানে কথাগুলো যেতেই তিনি নিজেকে কিছুটা সামলে নিয়ে বললেন, আপনাদের এত দুশ্চিন্তা করতে হবে না। আমাকে বরং এগ্রিমেন্টের পেপারসগুলো দিন, তাড়াতাড়ি সাবমিট করতে হবে। কালকেই রওনা হয়ে যাব। লোকগুলো নিজেদের মধ্যে মুখ চাওয়াচাই করে কাগজগুলো বার করে নিলেন। কাগজে সই করে উঠে যাওয়ার সময় হঠাৎ পিছন থেকে একজন হাতটা টেনে ধরলেন অর্ণবের। এমন অদ্ভুত আচরণের কারণ জানতে পারি? আপনি হঠাৎ আমার হাতটা টেনে ধরলেন কেন? লোকটি অর্ণবের কথাগুলি শুনে একটু ঘাবড়ে গেলেন। না, আসলে আপনার যাওয়ার বড্ড তাড়া, তাই আপনাকে একটু সাবধান করলাম আর কি। জানি আমাদের কথায় আপনার বিশ্বাস হবে না, কিন্তু আধুনিক মনস্ক লোকজনকে ভয় দেখানোর রসদ আজও এই পৃথিবীতে আছে বই কি। কাজেই যা দেখবেন সেগুলিতে বিশ্বাস করবার চেষ্টা করবেন। ভাববেন না সবটাই আপনাকে বোকা বানানোর কৌশল চলছে। আমাদের এই পৃথিবীতে সামনে দেখা জিনিসকেও আমরা অবিশ্বাস করে চলে যাই, আর পরে সেই আমাদের সামনে মৃত্যুর মুখ বন্ধ নিয়ে এসে হাজির হয়। মৃত্যুর সাথে মৃতের একটা নিবিড় সম্পর্ক আছে অর্ণববাবু। কথাগুলো মনে রাখবেন। যা ঘটছে সবটাই আপনাকে সংকেত দেওয়ার জন্য। এমনি এমনি কোনো কিছুই ঘটে যায় না। অর্ণব জানতেন কথায় কথা বাড়বে, তাই কাজ মিটিয়ে চলে আসার সময় পিছনের দিকে তাকিয়ে বললেন, বেশ, শুনলাম। প্রাইভেট অফিসে চাকরি করার পরেও এই বিষয়গুলি নিয়ে যে কারোর এত মাথা ঘামানোর সময় থাকে তা আপনাকে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না। কাজের আগেই যেভাবে বাধা দিতে শুরু করেন আপনারা, তাতে কাজ করার মানসিকতাই চলে যায়। তবে সবার মতো এই ভুল আমি করব না।
আমার জীবনের লক্ষ্যই ছিল একজন মস্ত বড় ফটোগ্রাফার হওয়ার, তাই আমিও চাইব না নিজেকে দিকভ্রষ্ট করতে। দয়া করে এমন কথা আর অন্য কারোর কাছে বলবেন না। মানুষের স্বপ্নের মূল্য দিতে শিখুন। কথা না বাড়ানোর সিদ্ধান্ত নিলেও অন্তরের জেদই সেদিন তাকে এতগুলো কথা বলিয়ে দিয়েছিল। হারতে না শেখার জেদ। কোনো কিছু পাওয়ার ইচ্ছে যে এতটা গুরুতরভাবে কাউকে বশ করতে পারে তা অর্ণবকে না দেখলে বিশ্বাস করাই যেত না। বাড়িতে এসেও খুব একটা কথা বাড়ালো না অর্ণব। নীলা সামনে এসে দাঁড়াতেই কাজের অজুহাত দিয়ে বরাবরের মতোই এড়িয়ে গেল তাকে। মায়ের মুখোমুখি হতেই পূর্বের কথা মনে করিয়ে দেওয়ার আর প্রয়োজন পড়ল না। ছেলের চোখের চাউনি সব কিছুই দ্রুততার সাথে প্রমাণ করেই দিচ্ছিল। অগত্যা কেউই আর কোনো প্রশ্ন তুললেন না। অর্ণব প্রয়োজনের সব জিনিসপত্র গুছিয়ে নিলেন। হাতে ছিল সেদিন রাতের সময়টুকু। পরের দিন ভোরেই মা বাবার আশীর্বাদ নিয়ে তিনি তার গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। কলকাতার পথ পেরোতেই গাড়ি এগিয়ে চলল পুরুলিয়ার দিকে। মাঠ ঘাট অতিক্রম করে এক সুন্দর পরিবেশের প্রান্তিক ধারায় অবগাহন করতে করতেই গাড়িটা এগিয়ে চলল। জানলার কাঁচটা একটু নামাতেই এক দমকা হাওয়া এসে লাগলো অর্ণবের চোখে। হাওয়ার ভাসমান কিছু ধূলিকণাও তার দৃষ্টিকে আবদ্ধ করে নিল। উফ, কি মুশকিল! শান্তিতে একটু ছবিও তুলতে পারবো না। এলাকায় পা রাখতে না রাখতেই এমন সব অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে দিল। সত্যি বাবা। অর্ণবের কথাগুলি শুনতেই ড্রাইভার বলে উঠলেন, সাহেব, মনে হয় ঝড় উঠবে। এই অঞ্চলটা এরকম, জানেন, যতবার এদিকে এসেছি ততবারই এরকমই সব অনুভূতি হয়েছে। একবার তো আমার গাড়ির টায়ারটা বাস্ট করে গেছিল, তারপর প্যাসেঞ্জারটিকে আর খুঁজেই পেলাম না। ওই যে ওই জঙ্গলটা দেখছেন, সেখানে নিজের বউকে নিয়ে সন্ধ্যের শোভা দেখতে গেছিলেন। ব্যাস, তারপরে একটা আর্তচিৎকারের শব্দ শুনতে পেয়েছিলাম। বাবারে, আর কোনো খোঁজ পাওয়া গেল না। ওই দিকটায় গিয়ে দেখলাম শুধু একটা ওড়না পড়েছিল। বাকি তারা কোথায় গায়েব হয়ে গেলেন কিছুই বুঝতে পারলাম না। এমন পরিস্থিতির শিকার আরও অনেকেই হয়েছেন। আমার বাকি বন্ধুরাও এখানে এসেছিলেন। আর ড্রাইভারির পেশাটাই এমন, প্রয়োজনে সব জায়গাতেই যেতে হয়, কিন্তু সব জায়গায় যাওয়ার অনুকূল হয় না। আচ্ছা, আপনি কাজটা উঠিয়ে নিন সাহেব, না হলে আবার কোথা থেকে কি বিপদ ঘটে যাবে কেউ বলতে পারে। লোকটির কথায় গাড়ির কাঁচটা তুলে নিল অর্ণব। কিছুটা রাস্তা যাওয়ার পরেই আংশিক পাথুরে রাস্তার মধ্যে পড়ল গাড়িটা। দিব্যি ভালোভাবেই চলছিল গাড়িটা। হঠাৎ মনে হলো পেছনের টায়ারটা বাস্ট করেছে। আওয়াজটা কানে যেতেই ড্রাইভারও গাড়িটা দাঁড় করালেন। ব্রেক চিপতে গিয়ে সামনের সিটের সাথে মাথাটা অযথা ঠুকে গেল অর্ণবের। উফ, আরে বাবা, একটু আস্তে চালান না। ড্রাইভার একটি সংকুচিত চেহারা নিয়ে অর্ণবের দিকে তাকিয়ে বললেন, দেখলেন সাহেব, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আপনাকে এক্ষুনি এই জায়গাটার ব্যাপারেই বলছিলাম না? আর এই দেখুন, সাথে সাথেই এরকম একটা বিপদ ঘটে গেল। এখন কি করি বলুন তো? যাক, শোনেন, বাইরে বেরোতে যাবেন না, আমি দেখছি কি হয়েছে। টায়ার সাথেই আছে, যদি তাদের কোনো সমস্যা হয় তাহলে এখান থেকেই নয় সারিয়ে নেব, নতুন টায়ার লাগিয়ে নেব, অসুবিধা নেই। তবে বাইরের যা পরিস্থিতি, আপনি দয়া করে বেরোবেন না। আমার মোটামুটি এই জায়গাগুলো সম্পর্কে ধারণা রয়েছে, কাজেই বাদ বাকিটা আমি সামনে নিতে পারবো। লোকটির কথাগুলি কিছুটা যুক্তিহীন বলে মনে হলেও আশঙ্কার বিষয়টিকে একেবারেই উড়িয়ে দিতে পারল না অর্ণব। বেশ, আমি অপেক্ষা করছি। আপনি বরং তাড়াতাড়ি কাজ ছেড়ে চলে আসুন, তারপর না হয় সামনে এগোনো যাবে। ড্রাইভারটি ছিলেন বেশ ডাকাবুকো স্বভাবের। অর্ণব গাড়িতেই বসে রইলেন। কিছুটা সময় অতিবাহিত হওয়ার পরেই একটা অদ্ভুত দৃশ্য নজরে পড়ল। সারিবদ্ধভাবে কালো কাকের শাড়ি উড়ে যেতে লাগলো। গাড়ির উপরের অংশটির উপরেও তাদের একটি মিলিত জোট এসে সঙ্গবদ্ধভাবে নিজের শক্তির পরিচয় দিতে লাগলো। গাড়ির কাঁচের ঊর্ধ্বপ্রান্ত দিয়ে যতটুকু দেখা সম্ভব ততটুকুই অর্ণবের চোখে পড়ছিল। হঠাৎ একটা কালো কাক সজোরে এসে ধাক্কা খেল গাড়ির সামনের কালো কাঁচটিতে। কা কা আওয়াজ করে বেশ কিছু কাক চিৎকার করার পরেই উপরের দিক বরাবর উড়তে শুরু করলো। তারপর আবার কিছু এসে সজোরে আঘাত করতে লাগলো গাড়ির সামনের কাঁচে।
ধীরে ধীরে সেই আঘাত পাশের জানলাগুলিকেও সমানভাবেই আহত করতে লাগলো। এই ভয়ঙ্কর পরিস্থিতির একা দর্শক হয়ে রইলেন অর্ণব। ড্রাইভারের নাম ধরে অনেক ডাকাডাকির পরেও কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। জানলার একটা অংশের কাঁচ কিছুটা নামানোর পরেই নজরে পড়ল ছিন্ন বিচ্ছিন্ন কিছু মৃতদেহ। কাকগুলিকে কেউ যেন ক্ষত বিক্ষত করে মেরে ফেলে রেখে গেছিলেন। নিভন্ত আলোতেই যতটুকু দেখা সম্ভব ছিল সেই পরিস্থিতিটিকেই ক্যামেরাবন্দি করলেন অর্ণব। আর তারপরেই ড্রাইভারকে হাঁক দিতে শুরু করলেন। সব দিকেই সাজানো ছিল সেই মৃতদেহের সারি। সেগুলি টপকে সামনে এগিয়ে গেলেন তিনি। গাড়ির পিছনের ডিকি খোলার শব্দ পেয়েছিলেন কিছুক্ষণ আগেই। পিছনের চাকাতেই কোনো গন্ডগোল হয়েছে এমনটা মনে হতেই আরও কিছুটা পথ এগিয়ে এলেন। আসতেই নজরে পড়ল একটি হাতল, কিছু স্ক্রু আর একটি নতুন চাকা, টায়ার বদলানোর কিছু সরঞ্জাম, সাথে একটি লোহার প্যাঁচ। সব কিছুই ছিল, শুধু ড্রাইভারের কোনো খোঁজ পাওয়া গেল না। ড্রাইভারকে দেখতে না পেয়ে অস্থির হয়ে গেলেন অর্ণব। আরে এক্ষুনি তো এখানেই ছিলেন, এখন হঠাৎ কোথায় চলে গেলেন? আরে শুনছেন, জায়গাটা খুব একটা ভালো নয় দাদা। এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব গ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে যাওয়াই ভালো। আর এসব কি, এত কাক এসে মরে পড়ে আছে কেন? কি হলোটা কি? আমার কথা কি শুনতে পাচ্ছেন? গাড়ির চারিদিকটা ঘুরে ঘুরে প্রদক্ষিণ করার পরেও যখন ড্রাইভারের কোনো খোঁজ পাওয়া গেল না, তখন বিমর্ষ হয়ে পড়লেন অর্ণব। গাড়ির হেডলাইটের আলোটা রাস্তার মাঝ বরাবর পড়েছিল, আর সেখান থেকেই তীব্রতার সাথে গ্রামের বেশ কিছুটা অংশে ছড়িয়ে পড়েছিল। কোনো দূরদৃষ্টি সম্পন্ন মানুষের পক্ষে গ্রামের আঁধারাচ্ছন্ন পরিবেশের এই শোভার দ্বারা অনুরক্ত হয়ে পড়াটা খুব একটা অস্বাভাবিক ছিল না। বেশ কিছুক্ষণ ড্রাইভারের খোঁজ করার চেষ্টা করলেন অর্ণব। আশেপাশের জমাট বাঁধা শূন্যতা এবং গাছগাছালির আনাচে কানাচে ঘুরে দেখবারও চেষ্টা করলেন, তবুও কোনো হদিশ মিলল না। হঠাৎ পিছনে ঘুরতেই কালো একটা মুখ চোখের সামনে এসে উপস্থিত হল। ধোঁয়াশাচ্ছন্ন পরিমণ্ডলের মধ্যে ওই রকম একটি অবিচ্ছেদ্য কালো মুখ দর্শন করার ইচ্ছে কারুরই থাকে না। ছায়াসঙ্গীর চেয়েও ভয়ঙ্কর ছিল সেই অজ্ঞাত পরিচয় লোকটির উপস্থিতি। অর্ণব নির্ভয়ে সেদিকে কিছুটা এগিয়ে গেলেন। আচ্ছা কি মুশকিল বলুন তো? আমি এখানে এসেছি প্রায় 2 ঘন্টা আগে, তারপর থেকেই ড্রাইভারের কোনো খোঁজ নেই। কোথায় যে চলে যায় তার কোনো হদিশও নেই। আর এই যে গোটা রাস্তা জুড়ে এভাবে কাকগুলো মরে পড়ে রয়েছে, এর কারণটাই বা কি? বাই দ্য ওয়ে, আপনাকে এত কথা জিজ্ঞাসা করলেও জানি এখন কোনো উত্তর পাবো না। পরিচিতি না হলে উত্তরটাই বা মিলবে কোথা থেকে? যাক, এসব কথা না হয় পরে হবে। আমার নাম অর্ণব, আমি পেশায় একজন ফটোগ্রাফার। সামনেই তো বোধহয় জুংলা গ্রাম। আমরা অনেকটা রাস্তায় প্রায় চলে এসেছিলাম, কিন্তু হঠাৎ করে দেখলাম গাড়িটা গ্রামের সীমান্তে এসেই খারাপ হয়ে গেল, আর সেই থেকে ড্রাইভারেরও কোনো খোঁজ নেই। এক্সকিউজ মি, আপনি কি আমাকে গ্রাম পর্যন্ত একটু পৌঁছে দিতে পারবেন? নাহলে দেখতেই পাচ্ছেন এত লাগেজ নিয়ে আমার পক্ষে একা একা যাওয়াটা সম্ভব নয়। আপনি যখন এসেই পড়েছেন তখন না হয় একটু এগিয়ে দিলেন। কথায় বলে বোবার কোনো শত্রু হয় না। অর্ণবের কথাগুলি স্থির হয়ে শুনতে লাগলেন সেই অজ্ঞাত পরিচয় লোকটি, যেন কোনো পাথর নিশ্চুপ হয়ে প্রকৃতির সব কথা শুনে চলেছিল। লোকটির কাছ থেকে প্রতীক্ষিত উত্তর না পাওয়ার পর অর্ণব আরও কিছুটা উদ্যত হলেন। আরে আরে মশাই, শুনবেন তো, আপনাকে তো বলছি। কিছুটা এগিয়ে যেতেই এক চরম পরিস্থিতির মুখোমুখি হতে হলো অর্ণবকে। লোকটির গায়ে হাত দিতে গিয়ে হঠাৎ মনে হলো ওখানে কেউ উপস্থিতি নেই, অথচ সে পরিষ্কার দেখেছিল কেউ যেন দাঁড়িয়ে তার সব কথা শুনছিল। ভালো করে নজর পড়ার পর দেখলেন একটি বড় গাছের ছায়া এসে পড়েছে গাড়িটির ঠিক সামনে। একটি গাছের ছায়া কি কখনো মানুষের মূর্তির আদল ধারণ করতে পারে? হাত পা বেষ্টন করে যখন কোনো মানুষ আমাদের সামনে দাঁড়িয়ে থাকেন, তখন কি তার অবয়বটাই শুধু আমাদের চোখে পড়ে? কই না তো, আমি তো জলজান্ত একটা মানুষকে দেখেছিলাম। ছায়ার কোনো সম্পর্ক থাকতেই পারে না। সামনে থাকা এই গাছটা ছাড়াও কি তবে কোনো একটি মূর্তি এমন আদল সৃষ্টি করতে পেরেছিল? সত্যি বড় জটিল ব্যাপার। এ তো অঞ্চল নয়, একেবারে গোলক ধাঁধা। ছায়ার মতো দেখতে মানুষ, নাকি মানুষের আদলে তৈরি ছায়া? উফ ভগবান,
কোথায় এসে যে ফেঁসে গেছি। না, আর দেরি করে লাভ নেই, গাড়ি থেকে মালপত্রগুলো নামিয়ে নিজেকেই হাঁটা দিতে হবে। উপায় না দেখে এগোতে থাকলেন অর্ণব। যত এগিয়ে যাচ্ছিলেন ততই মনে হচ্ছিল সারিবদ্ধভাবে কিছু ছায়া তার পিছু করছে। পথ ঘাট আঁধারের আচ্ছন্নতাকে কাটিয়ে ছায়াগুলি যেন তার দিকে ধেয়ে আসছিল। গ্রামের সীমান্তে এসে পৌঁছতেই কেউ যেন তার কানের কাছে ফিসফিস শব্দে কিছু কথা বলে গেল। হাওয়ার গতিবেগের সাথেই মিলিয়ে গেল সেই কণ্ঠস্বর। আসন্ন বিপদের সংকেত যেভাবে কোনো মানুষকে প্রথমেই নাড়া দিয়ে যায়, এটিও ছিল কিছুটা তেমনই। গ্রামটি কি জনমানব শূন্য? এখানে থাকার ব্যবস্থাও তো নেই। কোথায় বা থাকবো? আশ্রয়দানের লোক প্রচুর থাকলেও আশ্রয় নেওয়ার মতো বিশ্বস্ত কাউকেই তো খুঁজে পাবো না। এই নিস্তেজ হয়ে পড়া কুঠুরির মতো পরিসরে কাকেই বা সঙ্গী বানাবো? এখানে না আসাটাই বোধহয় উচিত ছিল। শুধু শুধু জেদের বসে এখানে চলে এলাম। তবে ফিরে যাওয়ার কৌশল না করাই ভালো। সকালের দিকে হয়তো পরিস্থিতিটা আরও একটু স্বাভাবিক হয়ে যাবে। তার চেয়ে ভালো কারোর দৌড়ে কড়া নেড়ে আজকে রাতটা থাকতে দেওয়ার জন্য অনুরোধ করি। জল্পনা করে কি আর বাস্তবের সাথে খাপ খাওয়ানো যায়? তবুও নিজের মনকে অযাচিত কিছু নির্বোধ সত্যের সাথেই খাপ খাইয়ে নিতে বাধ্য করলেন অর্ণব। অন্ধকারটাও বেশ জাঁকিয়ে বসেছিল। যদি কোনো আশ্রয়ের খোঁজ মেলে, এমনটাই পরিকল্পনা ছিল। কিছুটা এগোতেই একটা যৎসামান্য আলোর শিখা নজরে পড়ল অর্ণবের। বাতাসের তীব্রতা আলোর রশ্মিকে স্পর্শ করতেই সেটি দুদিকে সমান্তরালভাবে বিভাজিত হয়ে যাচ্ছিল। চোখের পলক পড়তেই হঠাৎ একটি কণ্ঠস্বর কানে এলো অর্ণবের। ভারী গলার স্বরটা কানে আসতেই পিছনের দিকটায় তাকালো অর্ণব। আমি মানে এখানে কোথাও থাকার ব্যবস্থা আছে কি? আসলে আমি এখানে কিছুদিনের জন্য থাকতে এসেছি, কিছু কাজ আছে। লোকটি চুপচাপ অর্ণবের কথাগুলি শোনার পরে তাকে লক্ষ্য করে এগিয়ে যেতে বললেন। শব্দহীন একটি মূর্তি। সঠিক বা বেঠিকের মাপকাঠিতে তুল্যমূল্য করার মতো পরিস্থিতিও ছিল না। আগামীর দিকটা সাব্যস্ত করে রাখবার জন্য সচেষ্ট থাকতেই হতো অর্ণবকে। তার সাথেই ছিল পরিবেশ এবং পরিবারের প্রতিবন্ধকতা। সবটা কাটিয়েই জুংলাতে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন অর্ণব। তাই বাকরুদ্ধ থেকেই পরবর্তী ইচ্ছের কথাটি মনে মনে আওড়াতে থাকলেন তিনি। কিছু দূর যাওয়ার পরেই একটি ছোট্ট কুঁড়ে ঘর নজরে পড়ল। আয়তনে খুব একটা ছোট না হলেও প্রশস্ত পরিসর ছিল না বললেই চলে। তবে দুজনের থাকার বন্দোবস্ত ছিল। লোকটি এবার মুখ খুললেন। লোকটি অর্ণবের দিকে তাকালেন। সহসা এমন একটি দৃষ্টি ছিল চোখে পড়ার মতোই। লণ্ঠনের আলোর একটি অংশ লোকটির দৃষ্টিকে আরক্ত করে রেখেছিল। অপ্রতিরোধ্য এক ভয়ের আভাস বহন করে আনছিল ওই পরিস্থিতিটি। তবুও নিজেকে কিছুটা সামলে নিতেই পাল্টা প্রশ্নটি উদ্ধৃত হয়ে এগিয়ে এলো তার দিকে। আপনি এখানে কি করতে এসেছেন? এখানে আসা খুব সহজ, কিন্তু ফিরে যাওয়ার কোনো নিশ্চয়তা নেই। এই ছায়া ঘেরা পরিমণ্ডলে কি বা আছে? আছে শুধু নিস্তব্ধতা আর এক রাশ দুঃখ। লোকটির কথাগুলিকে বিভোর হয়ে শোনার পরেই থমকে গেলেন অর্ণব। ছায়া ঘেরা পরিমণ্ডলের আভাস তিনি আগেও পেয়েছিলেন। ড্রাইভারের সন্দেহজনকভাবে গায়েব হয়ে যাওয়ার পেছনেও কি তবে এমন কোনো রহস্যই লুকিয়েছিল? আর তারপর সেই অর্ধনগ্ন গাছের ছায়া, যেটি সশরীরে কারোর উপস্থিতির কথা স্পষ্ট জানিয়ে দিয়ে যাচ্ছিল, সবই কি তবে চোখের ভুল ছিল? দেওয়ালের দিকে নজর পড়তেই হঠাৎ মনে হলো একটি মাত্র ছায়াই নজরে পড়ছে। বাদ বাকিগুলি ছিল ঘরের আসবাবপত্রের। দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকা লোকটির কোনো অবয়ব নজরেই পড়ছিল না অর্ণবের। তার মানে দেওয়ালের ছায়াটা আমারই? তবে ওই লোকটার ছায়া পড়ছে না কেন? নিজেকেই প্রশ্নগুলি করলেন অর্ণব। পরিস্থিতি বেশ কিছুক্ষণ নীরবতা পালনের পরে অবশেষে আবার সরব হল। মনের মধ্যে জমে থাকা আচ্ছন্নতাকে কাটানোর চেষ্টা করার আগেই একরাশ প্রশ্ন তরতর করে ডালপালা মেলে এসে পৌঁছল তার সামনে। রাতে তো আপনি নিশ্চয়ই কিছু খাবেন। ভালো ভালো শহুরে খাবারের আশা করবেন না।
এই পরিস্থিতিতে তা জোগাড় করাও সম্ভব নয়। এছাড়া গ্রামে মরক লেগেছে, বহু মানুষ গ্রাম ছেড়ে পালিয়ে গেছেন, আর কিছু মারাও গেছেন। কাজেই বাজার দোকান সবই প্রায় বন্ধ। তাই যেটুকু সামাল দেওয়া সম্ভব হয়েছে আমি করেছি, ওতেই পেট ভরাতে হবে। শহরের পথ বেশ দূরে, পায়ে হেঁটে যেতে যেতে অনেক সময় লেগে যাবে। আপনি তো বললেন এখানে কয়েকদিন থাকবেন, তাহলে না হয় পরে কিছু একটা ব্যবস্থা করে নেওয়া যাবে। লোকটির কথা শুনে অর্ণব চমকে উঠলেন। গ্রামে মরক লেগেছে? সর্বনাশ! এই অবস্থায় না জেনে এখানে চলে এলাম। ভেবেছিলাম আশেপাশে হাট বসবে, সেখান থেকেই না হয় খাবারের সমস্যার সমাধান করে নেব। এখন তো দেখছি সেই পরিস্থিতিটুকুও নেই। আচ্ছা, কিসের সংক্রমণ জানতে পারি? প্রশ্নটি ছুঁড়ে দিতেই একরাশ নীরবতা ফিরে এলো। দরজার পাশে কাউকেই নজরে পড়ল না অর্ণবের। তবে কি এই লোকটি বাইরে গেলেন? কিন্তু কই, ওনার পায়ের শব্দ শুনতে পেলাম না তো। নিজের মনকে প্রশ্ন করেই এই সংকটজনক পরিস্থিতির থেকে কাটিয়ে ওঠার কৌশল খুঁজতে লাগলেন অর্ণব। হঠাৎ একটা আওয়াজে তার দৃষ্টিটা নিবদ্ধ হলো দরজার দিকে। একটি খাবারের থালা হাতে নিয়ে সে দাঁড়িয়েছিলেন সেই লোকটি। আপনি খাবার আনতে বাইরে গেছিলেন নাকি? কিন্তু যতদূর মনে হয় গোটা বাড়িতে তো একটাই ঘর, রান্নাবান্নার সব সরঞ্জামগুলো তো দেখছি এখানেই রাখা রয়েছে। তবে বাইরে কোথায় গেছিলেন? লোকটি থালাটিকে অর্ণবের সামনে রাখলেন, তারপর ঘরের দরজাটি বন্ধ করে দিলেন। লোকটির চাউনির গভীরতা অর্ণবকে বারবার অবাক করে তুলছিল। একটা নিস্তেজ মৃতপ্রায় শরীরকে চলাফেরা করার জন্য অনুরোধ করা হয়েছে এমন। লোকটি নজরটা ঘোরাতেই অর্ণবের ঘোরটা কাটল। আবার ঘর ঘরে গলায় বলে উঠলেন সেই লোকটি, নিন, খেয়ে নিন, এইটি অতিথিশালা। পাশে আমার নিজস্ব বাড়িও আছে, আমি এই গ্রামের প্রধান। আমার পাকা বাড়িও আছে, বিদ্যুতের ব্যবস্থাও আছে, তবে কেবলমাত্র একটা ঘরই। এটা আলাদা করে তৈরি করেছিলাম গ্রামের পঞ্চায়েতি বৈঠক অতিথিদের জন্য, তাই পরিসরটা খুব একটা বড় নয়। পাশেই আমার বাড়ি, একতলা বাড়ি, 3টে ঘর আর মাথার উপরে ছাদ। গ্রামে বিদ্যুৎ পরিষেবা চালু করার জন্য অনেক দিন ধরেই চেষ্টা করেছিলাম, কিন্তু হঠাৎ মরক লাগায় এখানে আর কেউ আসতে চাইল না। আমার একটি মেয়ে ও স্ত্রীকেও মরক তার শিকার বানিয়ে নিয়েছিল, তাই বাড়িটা এখন খাঁ খাঁ করে। আপনাকে এদিকে আসতে দেখে হঠাৎ মনে হয়েছিল আপনি তো এই গ্রামের নন, তাই এখানে নিয়ে এসেছিলাম। থাক সেসব কথা, এখন কিছু খেয়ে নিন। আপনি চাইলে পাকা বাড়িতেও থাকতে পারেন, এমনিতেই প্রচণ্ড ঠান্ডা। এই টালির চালে আপনার আরো শীত করতে পারে। অর্ণব জিজ্ঞাসা করলেন, আপনার বাড়িটি একবার দেখতে পারি? কেন নয়, আগে কিছু মুখে দিন, তারপর নিশ্চয়ই দেখবেন। অর্ণব রাতের খাওয়া দাওয়া শেষ করে লোকটির সাথে তার পাকা বাড়িটি দেখবার উদ্দেশ্যে রওনা হলেন। বাড়িটির অবস্থা ছিল খুবই শোচনীয়। পাকা বাড়ি হলেও এত প্রাচীন একটি গৃহের সন্ধান পাওয়াও যে সম্ভব তা ভাবতেই গায়ে আবার একবার কাঁটা দিয়ে উঠল। সেই শান্ত পরিমণ্ডলের মধ্যে কোথাও যেন এমন কিছু অবস্থান করছিল যা বারে বারে স্মরণ করিয়ে দিচ্ছিল অলৌকিক কিছু উপস্থিতির কথা। লোকটি অর্ণবের কাঁধে হাত রাখতেই এক ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করলেন অর্ণব। বরফের মতো ঠান্ডা দুটি হাত সামনে এগিয়ে চলার আহ্বান জানাতেই আরও কিছুটা ভয় পিছিয়ে এলেন অর্ণব। বাড়িটির ভগ্নপ্রায় অবস্থা তাকে অচিরেই সেদিকে অগ্রসর হতে বাধা দিল। মনের কথা শুনতে ইচ্ছা করল। লোকটির দিকে চোখ পড়তেই নিষেধাজ্ঞা জারি করে বসলেন অর্ণব। থাক, আজকে আর ঘুরে দেখার মতো ক্ষমতা নেই, বুঝলেন? বড্ড দুর্বল লাগছে, সারাদিন অনেক ধকল গেছে, তারপরে আবার খাওয়াটাও ঠিকভাবে হলো না। কালকে সকালে না হয় একবার ঘুরে দেখে নেব। গ্রামটি তো আয়তনে বেশ অনেকটাই বড় মনে হচ্ছে, সকালেই না হয় কাজ মিটিয়ে নেব।
এখানকার যা পরিস্থিতি, তাতে তো মনে হয় না 4-5 দিন কাটানো সম্ভব। আগামীকালের মধ্যেই সব কাজ মিটিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো ভাবছি। আচ্ছা, এখান থেকে শহরে পৌঁছানোর কি কোনো ব্যবস্থা আছে, নাকি পায়ে হেঁটেই? লোকটির দিকে তাকাতেই চমকে উঠলেন অর্ণব। মনে হলো একরাশ কালো অন্ধকার ঘিরে রেখেছে কোনো ছায়া মানবকে, নিশ্চল একটি মূর্তি। এতগুলো প্রশ্ন যেন হাওয়ার সাথেই করে চলেছেন অর্ণব। তাহলে লোকটি কোথায় গেলেন? মনে হলো কারুর ছায়া যেন অন্ধকারের বুক চিরে ধীরে ধীরে এগিয়ে যেতে শুরু করলো। লোকটির পিছনেই কিছু কাঁটা ঝোপের সাথে পা আটকে হুমড়ি খেয়ে পড়ে গেলেন অর্ণব। আজও ব্যাপার, লোকটি গেলেন কোথায়? এক্ষুনি তো আমার সামনেই দাঁড়িয়েছিলেন। ঠিক এভাবেই মনে হয়েছিল আগেও কেউ দাঁড়িয়েছিলেন, অথচ সামনে যেতেই দেখেছিলাম গাছের ছায়া। এবার তো তেমন কোনো বড় গাছও নজরে পড়ল না। যাক, গাটা কেমন যেন ছমছম করছে। এখানে থেকে আর লাভ নেই, লোকটি বোধহয় অতিথিশালার দিকেই গেছেন। অতিথিশালায় পৌঁছতেই চক্ষু চড়ক গাছ হয়ে গেল অর্ণবের। খাবারের থালাটিও তার নজরে পড়ল না। লোকটির উপস্থিতি তো দূরস্থ। অবশেষে ব্যাগ থেকে কিছু কেক আর বিস্কুট খেয়ে সেদিন রাতটা কোনো রকমে কাটিয়ে দিলেন অর্ণব। পরের দিন সকালেই ক্যামেরাটা বগল দাওয়া করে বেরিয়ে পড়লেন। শুনশান গ্রামের ওই পরিস্থিতি নজরে আসতেই নিজেকে আবার একবার একা খুঁজে পেলেন তিনি। তবুও বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যের নজর কাড়া শোভাকে একের পর এক ক্যামেরা বন্দি করতে লাগলেন। কিছুটা রাস্তা এগোতেই হঠাৎ একটি বাচ্চা মেয়েকে নজরে পড়ল। জীর্ণ শীর্ণকায় চেহারার ওই মেয়েটির নাম জিজ্ঞাসা করতেই একরাশ নীরবতা ছাড়া আর কিছুই মিলল না। আচ্ছা, তুমি গ্রামের প্রধানকে চেনো? ওই যে গ্রামের সীমান্তেই যিনি থাকেন। পুরো গ্রামে তো বোধহয় ওই একটাই পাকা বাড়ি নজরে পড়ল। মেয়েটি চুপচাপ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। উত্তর না পাওয়ায় বেশ কিছু ছবি তুলে নিলেন অর্ণব। এই নির্জীব পরিবেশে যাওয়া একটি প্রাণের অস্তিত্ব নজরে পড়ল, সেটিও নির্বাক হয়ে তার সামনেই দাঁড়িয়ে রইল। হায় ভগবান, কোথায় এসে পড়লাম! আচ্ছা, ওই প্রান্তে কি কোনো দেখার জায়গা আছে? তাহলে কিছু ছবি তুলে আনতাম। ক্যামেরাটি ঠিক করতে করতেই মেয়েটির দিকে তাকালেন অর্ণব, অথচ কাউকেই আর দেখতে পেলেন না। অবাক চোখে চারিদিকটায় দেখতে লাগলেন, যদি কোথাও তার সন্ধান মেলে। তবুও কোনো হদিশ পেলেন না। এরপর আবার রাস্তা ধরে এগোতে লাগলেন। গ্রামের অভ্যন্তরে ঢুকতেই মনে হলো পথ হারিয়ে ফেলেছেন। এমন বিতর্কিত অঞ্চলে হয়তো না আসাই শ্রেয় ছিল। প্রতিটি বাড়ি প্রায় কম বেশি ফাঁকা থাকায় অর্ণব বাধ্য হয়েই কুঁড়ে ঘরগুলির ছবি তুলতে লাগলেন। প্রকাশ্যে আসার মতো আর কোনো কিছুই নজরে পড়ল না, কিন্তু বারবারই মনে হচ্ছিল কিছু একটা যেন তার পিছনে ধাওয়া করেছে। কোনো কিছুর ছায়া যেন অহরহ তার পিছু করে চলেছে, তাকে কিছু বলতে চাইছে। সূর্যের পড়ন্ত আলোয় গ্রামটা দেখতে ভারী সুন্দর লাগছিল। কিছু বিশেষ মুহূর্ত ক্যামেরা বন্দি করার পরেই নিজের আশ্রয়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন অর্ণব। পড়ন্ত বিকেলের ওই ধামা চাপা পড়ে যাওয়া আলোর মুহূর্তগুলি তার জীবনে এক অত্যাশ্চর্য পরিস্থিতি তৈরি করেছিল, যেখানে মৃতের সাথে জীবনের এক করুণ সমীক্ষা করা সম্ভব ছিল। মৃতপ্রায় ওই ভগ্ন পরিসরগুলিতে নিজেকে জীবিত হিসাবে প্রমাণ পাওয়ার পরেও অর্ণবের মনে বারংবার নিজের ভবিষ্যতের আশঙ্কা তৈরি হচ্ছিল। এখান থেকে জীবন নিয়ে ফেরাটা যথেষ্ট সন্দেহজনক বলে মনে হচ্ছিল তার। গ্রামের এই পরিবেশের মধ্যে নিজেকে মানিয়ে নেওয়ার কাজ ছিল সবচেয়ে কঠিনতম। সেদিনটা অতিবাহিত করে দেওয়ার মতো খাবারের যোগান থাকা সত্ত্বেও সেটিকেই সম্বল বানিয়ে রাতটা কোনো রকমে কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন অর্ণব। বাড়ি থেকে বেরোনোর সময় সবটাই প্রায় অগোছালো অবস্থাতেই রেখে গিয়েছিলেন। তিনি ঘরে আসতেই মনে হলো কেউ যেন সব জিনিসগুলিকে জায়গা মতো সাজিয়ে রেখে দিয়েছেন। প্রতিটি জিনিস জায়গাতেই রাখা ছিল। এই পরিস্থিতিতে কেই বা আসতে পারে? তবে কি গতকাল যিনি এগিয়ে এসেছিলেন তিনি আজকেও সাহায্য করছেন? কই না তো, ওনাকে তো আর কোথাও দেখতে পেলাম না।
দেখে তো মনে হচ্ছে সত্যি কেউ এসেছিলেন, না হলে দিব্যি মনে আছে সবটাই অগোছালো রেখে বেরিয়ে পড়েছিলাম। অথচ এমনটাও কি সম্ভব? হঠাৎ বাড়ির বাইরেটায় নজর পড়ল অর্ণবের। মনে হলো কোণের দিকটা ঘেঁষে কে যেন দাঁড়িয়ে রয়েছেন, পরিষ্কার কেউ। তার ছায়াটা দেওয়ালে এসে পড়েছিল। লণ্ঠনের আলোতে স্পষ্ট নজরে পড়তেই বাইরে বেরিয়ে এলেন অর্ণব। তারপরেই দেখলেন সবটাই ভ্রান্ত ধারণা। সামনে বেড়াটির ছায়া পড়েছিল দেওয়ালে, কিন্তু এই ছায়াটির সাথে ওই ছায়াটির যে আকাশ পাতাল পার্থক্য ছিল সেটি বুঝতে তার কোনোই অসুবিধা হলো না। ঘরে এসেই দরজাটা টেনে দিলেন অর্ণব। খিদে পেট জ্বলে যাচ্ছিল। ব্যাগ থেকে খাবারের প্যাকেটগুলো বার করতেই চমকে উঠে ব্যাগটা দূরে ছুঁড়ে ফেলে দিলেন তিনি। ব্যাগের মধ্যে মৃত কাকের শরীরটা দেখতেই গাটা ঘিন ঘিন করে উঠল। নিজেকে ভুল বোঝানোর আর কোনো কৌশল খুঁজে পেলেন না তিনি। কাছে যেতেই দেখলেন গোটা ব্যাগটা জুড়ে রক্তের ছিটে লেগেছিল। কোনো উপায় না দেখে ব্যাগটাকে বাইরে বের করে দিলেন। অন্ধকারের মধ্যে ছুঁড়ে ফেলে দিলেন তিনি। এর অস্তিত্ব না থাকলেই বরং ভালো হতো, তাই শরীরের সব শক্তি লাগিয়ে সেটিকে ছুঁড়ে দিলেন তিনি। ঘরের মধ্যে আসতেই হঠাৎ মনে পড়ল ক্যামেরাটির কথা। ক্যামেরা খুলতেই যা দেখলেন, তার সারা শরীরের রক্ত একেবারে হিম হয়ে গেল। সব কটি কুঁড়ে ঘরের সামনেই বেশ কিছু ছায়া নজরে পড়ল, অথচ সেগুলির কোনো অস্তিত্বই নজরে পড়েনি তার। ছবি তোলার সময় সব কিছুই স্বাভাবিক ছিল। চোখের ভুল মনে করে আরও বেশ কয়েকটি ছবিকে ওলট পালট করে দেখার চেষ্টা করলেন তিনি, কিন্তু প্রতিটি ছবিতেই ওই রকমেরই কিছু ছায়া ছাড়া আর কিছুই নজরে পড়ল না। আমি তো একটি বাচ্চা মেয়ের ছবি তুলেছিলাম, সেটা নিশ্চয়ই ঠিকঠাক থাকবে। ছবিটি দেখা মাত্রই আবার চমকে উঠলেন অর্ণব। ছবিটিতে মেয়েটির কোনো অস্তিত্বই খুঁজে পেলেন না। সারিবদ্ধভাবে কিছু ছায়ার জমায়েত ছাড়া আর কোনো কিছুই নজরে পড়ল না। নিজের চোখে বিশ্বাস করাতে পারলেন না তিনি। হঠাৎ মনে হলো এদের উপস্থিতি হয়তো এই ঘরেও আছে। তবে কি তারা আমাকেও ঘিরে রেখেছে এইভাবে? তাঁদের অস্তিত্ব খুঁজে বার করতে তিনি নিজেরই বেশ কিছু ছবি তুলে ফেললেন, কিন্তু সব ছবিতেই মনে হলো ছায়া ছাড়া আর কিছুই নেই। আরও কয়েকবার একইভাবে নিজের ছবি তুলতে লাগলেন অর্ণব, কিন্তু প্রতিবারই ছায়া ছাড়া আর কোনো কিছুরই অস্তিত্ব নজরে পড়ল না। এ কি, আমার ছবি উঠছে না কেন? আমি যতবার নিজের ছবি তুলছি ততবারই একটি ছায়ার অবয়ব কেন প্রকাশ পাচ্ছে? বহুবার চেষ্টার পরেও একই ফলাফল দেখে ক্লান্ত হয়ে পড়লেন তিনি। তারপর ক্যামেরাটি নিয়ে ঘরের প্রতিটি প্রান্তের ছবি তুলতে লাগলেন। সেবারেও একইভাবে হতাশাগ্রস্ত হলেন, কিন্তু এবারের দৃশ্য ছিল আরও ভয়ঙ্কর। তিনি লক্ষ্য করলেন ঘরটির মধ্যে তাকে ঘিরে দাঁড়িয়েছিল প্রায় এমন হাজারো অবয়ব যাকে খালি চোখে দেখাই যায় না। মোবাইলের সাহায্যেও বেশ কিছু ছবি তোলার চেষ্টা করলেন তিনি, কিন্তু সেক্ষেত্রেও ছায়া ছাড়া আর কিছুই নজরে পড়ল না। ভয়তে গলা শুকিয়ে এলো অর্ণবের। সাহায্যের জন্য চিৎকার করলেও কেউ এগিয়ে এলো না। গ্রামটিতে যে আর কেউই জীবিত নেই তার প্রকৃষ্ট প্রমাণ পেলেন সেই ছবিতেই। এমনকি নিজেরও কোনো অস্তিত্ব খুঁজে পেলেন না ওই ছবিগুলিতে। সব কিছুই যেন ঘুলে মিলে এক হয়ে গিয়েছিল। এমন পরিস্থিতিও যে ঘটতে পারে তার কোনো ব্যাখ্যা দেওয়ার পরিসর ছিল না। হঠাৎ ঘরের মধ্যে পচা গন্ধ অনুভব করলেন তিনি। ক্যামেরাটিকে স্ট্যান্ডের সাথে দাঁড় করিয়ে চারিদিক ভালোভাবে নজর করতে লাগলেন। সামনের দেওয়ালটায় নজর পড়তেই মনে হলো হাজার হাজার ছায়া দেওয়ালের গায়ে এসে জড়ো হয়েছে। চোখের পলক পড়তেই মনে হলো সেগুলি দেওয়াল পর্যন্ত সীমাবদ্ধ নেই, ধীরে ধীরে তার দিকেও এগিয়ে আসছে। এরপর মনে হলো তাকে বেষ্টন করে দাঁড়িয়ে রয়েছে সেগুলি। ছায়াগুলি তার শরীরের সাথে মিশে যেতে লাগলো। কেউ যেন তার শ্বাস রোধ করে তাকে মেরে ফেলতে চাইছেন। হাজারো হাজারো মানুষের ভিড়ে চাপা পড়ে গেলে যেমন শ্বাস রুদ্ধ হয়ে আসে, ঠিক তেমন
ছায়াগুলিকে হাত দিয়ে সরিয়ে ফেলার আপ্রাণ চেষ্টা করতে লাগলেন অর্ণব, কিন্তু সবটাই বৃথা হলো। যাদের কোনো অস্তিত্বই নেই তাদের সাথে লড়াই করেই বা কি হবে? ওই ছায়াগুলির ঘেরাটোপের মধ্যেই কোথাও হারিয়ে গেলেন তিনি। ক্যামেরাটি ছাড়া আর কোনো কিছুরই অস্তিত্ব রইল না। এই ঘটনার পরে আরও একটা সপ্তাহ অতিবাহিত হয়ে গিয়েছিল। সকলেই চিন্তিত হয়ে পড়লেন। অর্ণবের আসতে এত দেরি হচ্ছে দেখে তার পিতা অফিসের সাথে যোগাযোগ করলেন। সেখান থেকেই জানতে পারলেন অর্ণব জুংলা গ্রামে গেছে। কথাটি জানার পরেই মাথায় হাত দিয়ে বসে পড়লেন তিনি। গিন্নি এগিয়ে এসে জিজ্ঞাসা করলেন, কি হলোটা কি? হঠাৎ এভাবে বসে পড়লে কেন? বাবুই বা কোথায়? সেই যে কবে গেছে আর আসার নামই নেই। কোথায় গেছে সেটাও তো জানিয়ে যায়নি, শুধু বলেছিল যে তাড়াতাড়ি কাজ মিটিয়ে চলে আসবে, কিন্তু এখনো এলো না। পরিকর বাবু রীতা দেবীকে বললেন, তোমার ছেলে আর হয়তো কোনোদিনই আসবে না। সে জুংলাতে গেছে, যেখানে মহামারী লেগেছিল। কেউ বাঁচেনি জানো। এমনটাও শোনা যায় তাদের আত্মা নাকি আজ ওই গ্রামে ঘুরে বেড়ায়। আমি লোকের মুখে ওই কথা শুনেছিলাম, কিন্তু এর সত্যতাকে কোনোদিনই পরখ করে দেখিনি। আমাদের এখনই একবার ওই গ্রামে যেতেই হবে, শেষ চেষ্টা করে দেখতেই হবে যদি বাবুর কোনো সন্ধান পাওয়া যায়। পরিকর বাবু অর্ণবের অফিসে যেতেই বড়বাবু এগিয়ে এসে বললেন, হ্যাঁ, আমি অর্ণবকে এই প্রজেক্টের জন্য পাঠিয়েছিলাম, তবে এত ভয়ঙ্কর কিছু ঘটে যেতে পারে এমনটা আন্দাজ করতে পারিনি। আমরাও এমনই কিছু কানাঘুষো শুনতে পেয়েছিলাম, তবে এতটা মারাত্মক কিছু যে এর ইতিহাসের সাথে জড়িয়ে থাকতে পারে তা কল্পনাতেও আনিনি। চলুন আমরা সকলে একবার শেষ চেষ্টা করে দেখি। আশা ছেড়ে দেওয়াটা ঠিক হবে না। ওরা সকলেই গ্রামটিতে পৌঁছেছিলেন। রাস্তার মাঝে একটি গাড়িকেও দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন। গাড়িটি সেইভাবেই স্থির হয়ে ওই স্থানটিতে দাঁড়িয়েছিল। ওনারা সকলেই গ্রামের ভিতরের দিকে কিছুটা এগিয়ে আসতেই একটি কুটির নজরে পড়ল, যার অর্ধেক অংশটাই ভেঙে গিয়েছিল। ভিতরে ঢুকতেই হঠাৎ নজরে পড়ল একটি ক্যামেরা। ক্যামেরাটির দিকে চোখ পড়তেই কারুকেই চিনতে অসুবিধা হলো না। এই তো অর্ণবের ক্যামেরা। নিশ্চয়ই সে এখানে কিছু না কিছু তথ্য রেখেই গেছে। বড়বাবু অনেক আশা নিয়ে প্রতিটি ছবিতে অর্ণবকে খুঁজতে লাগলেন, কিন্তু প্রতিটি ছবিতেই ছায়া ছাড়া আর কিছুই নজরে পড়ল না। জায়গার জিনিস জায়গাতেই ছিল, ছিল না শুধু অর্ণব। ছায়াদের মাঝে সেও কোথাও হারিয়ে গিয়েছিল। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের জুংলাতঙ্ক গল্পটি। আজকের গল্পে কথকের ভূমিকায় ছিলেন লেখিকা স্বয়ং সঞ্চারী ভট্টাচার্য, অর্ণবের ভূমিকায় ছিলেন দেবাঞ্জন, মায়ের ভূমিকায় ছিলেন মেঘনা, বড় সাহেব ও অজ্ঞাত ব্যক্তির ভূমিকায় ছিলেন পিনাকি, ভদ্রলোকের ভূমিকায় ছিলেন শুভ, ড্রাইভারের ভূমিকায় ছিলেন দিব্যেন্দু, পরিকর বাবুর ভূমিকায় ছিলেন তিমির ভট্টাচার্য, সূত্রধরের ভূমিকায় ছিলেন সঞ্চারী ভট্টাচার্য। আজকের গল্পে সাউন্ড ডিজাইন ও মিক্সিংয়ে ছিলেন দেব দত্ত এবং পোস্টার ডিজাইনে ছিলেন কৃষ্ণেন্দু মণ্ডল। এমন গল্প আরও শুনতে হলে আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন শাম্ভবী প্রোডাকশনস, যেখানে গল্প কথা বলে।